আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইসরায়েলের কাছে প্রায় $4 বিলিয়ন অ্যাপাচি যুদ্ধ হেলিকপ্টার বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রে। 70,000 ফিলিস্তিনিকে হত্যার দায় স্বীকার করল ইসরায়েল। গাজায় কবরস্থান ধ্বংস ও মরদেহ অবমাননা অব্যাহত, ইসরায়েলি বাহিনীর উল্লাসে নিন্দা। মাসে 50,000 রাশিয়ান সেনা হত্যার মিশনে নামছে ইউক্রেন। উত্তর কোরিয়াকে বদলে দেওয়ার ঘোষণা কিমের। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আন্তর্জাতিক সামরিক ও ভূরাজনীতির অঙ্গনে বড় একটি খবর দিয়ে আজকের বুলেটিন শুরু করছি, যা মধ্যপ্রাচ্যের সমররীতিতে নতুন মোড় আনতে পারে, যেখানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইসরায়েলের কাছে প্রায় $4 বিলিয়ন মূল্যের অ্যাপাচি যুদ্ধ হেলিকপ্টার এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে, যা কেবল একটি সামরিক লেনদেন নয়, বরং এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্য এবং কৌশলগত অংশীদারিত্বের এক গভীর ইঙ্গিত বহন করে। পেন্টাগন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ইসরায়েল বোয়িং দ্বারা নির্মিত অ্যাপাচি AH-64E হেলিকপ্টার ক্রয়ের অনুরোধ জানিয়েছিল, এবং এই নতুন অনুমোদনের ফলে ইসরায়েলি বিমান বাহিনী তাদের আকাশসীমার নিরাপত্তা ও গ্রাউন্ড অপারেশনে এক অভাবনীয় শক্তি অর্জন করতে যাচ্ছে। কারণ এই বিশেষ মডেলের হেলিকপ্টারগুলো অত্যাধুনিক রাডার, নাইট ভিশন সিস্টেম এবং শক্তিশালী মিসাইল বহন করতে সক্ষম, যা যে কোনো আবহাওয়ায় বা যুদ্ধের কঠিন পরিস্থিতিতে নির্ভুল লক্ষ্যভেদে কার্যকর ভূমিকা রাখতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, $4 বিলিয়ন এই বিশাল অঙ্কের সামরিক সহায়তা বা বিক্রয় প্রস্তাব এমন এক সময়ে এসেছে যখন মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা তুঙ্গে এবং ইসরায়েল তাদের সামরিক সক্ষমতাকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে। তবে এই বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির সিদ্ধান্তটি মার্কিন কংগ্রেসের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে, যা সাধারণত একটি আনুষ্ঠানিকতা মাত্র হলেও বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এর রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি। এই হেলিকপ্টারগুলো শুধুমাত্র আকাশ থেকে ভূমিতে আক্রমণের জন্যই নয়, বরং গোয়েন্দা নজরদারি এবং দ্রুত সেনা স্থানান্তরের কাজেও ব্যবহৃত হতে পারে, যা ইসরায়েলের সামরিক কৌশলে গতিশীলতা আনবে বলে ধারণা করা হচ্ছে। এবং এই সংবাদের পর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা ভাবছেন যে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর সাথে তাদের সম্পর্কের উপর কোনো প্রভাব ফেলবে কিনা, বা এটি নতুন কোনো গাজার সংঘাতময় পরিস্থিতি নিয়ে আমাদের হাতে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য, যা যুদ্ধের ভয়াবহতা এবং মানবিক বিপর্যয়ের এক করুণ চিত্র তুলে ধরেছে। যেখানে ইসরায়েলি কর্তৃপক্ষের একটি সাম্প্রতিক তথ্যে বা স্বীকারোক্তিতে উঠে এসেছে যে চলমান সংঘাতে প্রায় 70,000 ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে বলে দাবি করা হচ্ছে, যা বিশ্ব বিবেকের কাছে এক বিশাল প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। এই বিশাল সংখ্যার পরিসংখ্যানটি কেবল একটি সংখ্যা নয়, বরং এটি হাজার হাজার পরিবারের স্বপ্নভঙ্গ, ভবিষ্যৎ প্রজন্মের বিনাশ এবং একটি মানবিক ট্র্যাজেডির দলিল, যা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকেও স্তব্ধ করে দিয়েছে। কারণ সাধারণত যুদ্ধের সময় নিহতের সংখ্যা নিয়ে বাদানুবাদ থাকলেও খোদ কর্তৃপক্ষের দিক থেকে এমন বড় অঙ্কের স্বীকারোক্তি সচরাচর দেখা যায় না, এবং এটি যুদ্ধের তীব্রতা বা ইন্টেন্সিটি কতটা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে তার প্রমাণ দেয়। 70,000 মানুষের এই মৃত্যুর মিছিলের মধ্যে রয়েছে নারী, শিশু এবং বয়স্ক নাগরিকরা, যারা সরাসরি যুদ্ধের কোনো পক্ষ না হয়েও এই সংঘাতের সবচেয়ে বড় ভুক্তভোগী হয়েছে। এবং এই তথ্যের পর বিশ্বজুড়ে যুদ্ধবিরতির দাবি আরও জোরালো হচ্ছে, কারণ এত বিপুল পরিমাণ প্রাণহানি কোনো সাধারণ সামরিক অপারেশনের ফলাফল হতে পারে না বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই স্বীকারোক্তি হয়তো ইসরায়েলের অভ্যন্তরীণ কোনো তদন্ত বা কৌশলগত পর্যালোচনার অংশ হতে পারে, কিন্তু এর ফলে আন্তর্জাতিক আদালতে বা জাতিসংঘের মঞ্চে ইসরায়েলের উপর কূটনৈতিক চাপ আরও বহুগুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে যখন গাজার অবকাঠামো প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং বেঁচে থাকা মানুষগুলো খাদ্য, পানি ও চিকিৎসার অভাবে ধুঁকছে। এই খবরটি শোনার পর আমাদের দর্শকদের অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগছে যে আধুনিক বিশ্বে এমন মানবিক বিপর্যয় কিভাবে
পরবর্তী খবরে আমরা নজর দিচ্ছি গাজার আরেকটি হৃদয়বিদারক ঘটনার দিকে, যা যুদ্ধের নৈতিকতা এবং মানবিক মূল্যবোধের শেষ সীমানা অতিক্রম করেছে বলে অভিযোগ উঠেছে। যেখানে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে যে গাজায় অবস্থিত কবরস্থানগুলো ধ্বংস করা হচ্ছে এবং মরদেহ অবমাননার মতো ঘটনা ঘটছে, যা যে কোনো সভ্য সমাজের জন্য অগ্রহণযোগ্য এবং অত্যন্ত নিন্দনীয়। কবরস্থান বা মৃতদেহকে সম্মান জানানো প্রতিটি ধর্ম এবং আন্তর্জাতিক যুদ্ধনীতি বা জেনেভা কনভেনশনের একটি অবিচ্ছেদ্য অংশ। কিন্তু সাম্প্রতিক ফুটেজ এবং স্যাটেলাইট ইমেজে দেখা গেছে যে বুলডোজার দিয়ে কবরস্থানগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে এবং অনেক ক্ষেত্রে মাটির নিচ থেকে মরদেহ বা কঙ্কাল বেরিয়ে আসার দৃশ্যও দেখা গেছে, যা স্থানীয় ফিলিস্তিনিদের মনে তীব্র ক্ষোভ এবং যন্ত্রণার সৃষ্টি করেছে। আরও উদ্বেগজনক বিষয় হল, কিছু ভিডিওতে দেখা গেছে ইসরায়েলি বাহিনীর কিছু সদস্য এই ধ্বংসযজ্ঞের সময় উল্লাস প্রকাশ করছেন বা অপমানজনক আচরণ করছেন, যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় তুলেছে এবং ধর্মীয় নেতারা একে মানবতার চরম অবমাননা হিসেবে আখ্যায়িত করেছেন। এই ধরনের কর্মকাণ্ড শুধুমাত্র মৃতদের প্রতি অসম্মান নয়, বরং এটি জীবিতদের জন্য একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের অংশ কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন মনোবিজ্ঞানীরা। কারণ নিজের স্বজনের শেষ চিহ্নটুকু মুছে ফেলার দৃশ্য দেখা যে কোনো মানুষের জন্য মানসিকভাবে ভেঙে পড়ার কারণ হতে পারে। আন্তর্জাতিক রেড ক্রস এবং অন্যান্য সংস্থাগুলো বারবার মৃতদেহ ও কবরস্থানের পবিত্রতা রক্ষার আহ্বান জানালেও মাঠ পর্যায়ে তার প্রতিফলন খুবই কমই দেখা যাচ্ছে। এবং এই পরিস্থিতির ওপর ভিত্তি করে অনেক দর্শকই হয়তো ভাবছেন যে যুদ্ধের কি কোনো নিয়ম বা সীমা থাকা উচিত নয়, যেখানে অন্তত মৃতরা শান্তিতে থাকতে পারে। এবার দৃষ্টি ফেরাচ্ছি ইউক্রেন রাশিয়া যুদ্ধের দিকে, যেখানে কিয়েভ তাদের রণকৌশলে এক আমূল পরিবর্তনের ঘোষণা দিয়েছে এবং ইউক্রেনীয় সামরিক বাহিনী মাসে প্রায় 50,000 রাশিয়ান সেনাকে যুদ্ধের ময়দান থেকে সরিয়ে দেওয়া বা নিউট্রালাইজ করার এক বিশাল এবং উচ্চাভিলাষী মিশনে নামার পরিকল্পনা করছে বলে জানা গেছে। এই নতুন টার্গেট বা লক্ষ্যমাত্রা নির্ধারণের পেছনে ইউক্রেনের মূল উদ্দেশ্য হল রাশিয়ার বিশাল জনবল বা ম্যান পাওয়ারের ওপর বড় ধরনের আঘাত হানা এবং তাদের সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়া। কারণ দীর্ঘস্থায়ী এই যুদ্ধে রাশিয়া তাদের জনবলকে একটি বড় শক্তি হিসাবে ব্যবহার করে আসছে এবং ইউক্রেন এখন সেই শক্তিকেই দুর্বল করার জন্য ড্রোন প্রযুক্তি, আর্টিলারি এবং আধুনিক পশ্চিমা অস্ত্রশস্ত্রের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চাইছে। মাসে 50,000 সেনাকে লক্ষ্যবস্তু বানানো মানে হল প্রতিদিন গড়ে প্রায় 1,600 থেকে 1,700 সেনাকে যুদ্ধের অযোগ্য করে তোলা, যা একটি অত্যন্ত কঠিন এবং রক্তক্ষয়ী টাস্ক। তবে ইউক্রেনীয় কমান্ডাররা মনে করছেন যে রাশিয়ার অগ্রযাত্রা থামানোর জন্য এই ধরনের অ্যাট্রিবিউশন ওয়ারফেয়ার বা ক্ষয়িষ্ণু যুদ্ধের কৌশল গ্রহণ করা ছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প খোলা নেই। সামরিক বিশেষজ্ঞরা এই ঘোষণাকে যুদ্ধের এক নতুন এবং ভয়াবহ অধ্যায় হিসাবে দেখছেন, কারণ এই লক্ষ্য অর্জনের জন্য ইউক্রেনকে ফ্রন্টলাইনের সব জায়গায় আক্রমণের তীব্রতা বাড়াতে হবে, যা উভয় পক্ষের জন্যই ব্যাপক প্রাণহানির কারণ হতে পারে। এবং এটি প্রমাণ করে যে সহসাই এই যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই, বরং এটি আরও তীব্র আকার ধারণ করতে যাচ্ছে। এই কৌশলগত পরিবর্তনের ফলে রাশিয়ার দিক থেকেও পাল্টা বড় ধরনের আক্রমণের সম্ভাবনা তৈরি হয়েছে এবং পুরো বিষয়টি ইউরোপের নিরাপত্তার জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই আপনারা যারা জিওপলিটিক্স বা সমরবিদ্যা নিয়ে গবেষণা করেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আধুনিক যুদ্ধ কতটা সংখ্যাতাত্ত্বিক এবং প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। সর্বশেষ সংবাদে আমরা চোখ রাখছি উত্তর কোরিয়ার দিকে, যেখানে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন সম্প্রতি এক জাঁকজমকপূর্ণ ভাষণে উত্তর কোরিয়াকে সম্পূর্ণরূপে বদলে দেওয়ার এক নাটকীয় এবং বড় ধরনের ঘোষণা দিয়েছেন, যা দেশটির ভবিষ্যৎ নীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। কিম জং উনের এই বদলে দেওয়ার ঘোষণাটি মূলত দুটি প্রধান স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে বলে ধারণা করা হচ্ছে। প্রথমত, দেশটির সামরিক সক্ষমতাকে পারমাণবিক প্রযুক্তির মাধ্যমে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া যা বিশ্বের যে কোনো পরাশক্তিকে চ্যালেঞ্জ জানাতে পারে, এবং দ্বিতীয়ত, দেশটির অভ্যন্তরীণ অর্থনীতি ও সমাজ ব্যবস্থায় এমন কিছু পরিবর্তন আনা যা দীর্ঘদিনের কঠোর নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞার মধ্যেও দেশকে স্বাবলম্বী করে তুলবে। বিশ্লেষকরা বলছেন, কিমের এই ঘোষণা কেবল কথার কথা নয়, বরং এটি সম্প্রতি রাশিয়া এবং চীনের সাথে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন। কারণ পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে উত্তর কোরিয়া এখন নতুন মিত্রদের সহায়তায় নিজেদের প্রযুক্তি এবং অর্থনীতির চাকা সচল করার চেষ্টা করছে, যা এশিয়া প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তার জন্য এক বড় বার্তা।
কিম জং উন তার বক্তব্যে জানিয়েছেন যে পুরনো ধ্যানধারণা থেকে বেরিয়ে এসে উত্তর কোরিয়াকে একটি আধুনিক এবং শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়ে তোলাই তার একমাত্র লক্ষ্য। তবে এই পরিবর্তনের মানে কি শুধুই সামরিক আস্ফালন, নাকি এর পেছনে জনগণের জীবনমান উন্নয়নের কোনো বাস্তবিক পরিকল্পনা আছে তা নিয়ে বিতর্ক রয়েছে। কারণ দেশটির সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে খাদ্য সংকট ও দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। উত্তর কোরিয়ার এই নতুন রূপান্তরের ঘোষণা দক্ষিণ কোরিয়া এবং জাপানের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং তারা মনে করছে যে এটি এই অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করবে। তবে কিম জং উন যে তার লক্ষ্য পূরণে কতটা অটল তা তার সাম্প্রতিক মিসাইল পরীক্ষা এবং সামরিক মহড়া দেখলেই বোঝা যায়। আর এ বিষয়ে আপনাদের কি মতামত? উত্তর কোরিয়া কি সত্যিই বদলে যাবে, নাকি এটি কেবল আরেকটি রাজনৈতিক চাল?